যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের দাবানল কমার কোনো লক্ষণ নেই। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা আনা নামের ঝড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল, তবে গতি আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বাতাসের গতি বাড়তে পারে। একই আশঙ্কা রয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত। ঘন্টায় ৩০ মাইল গতিতে বয়ে যাওয়া বাতাস এ সময় ৭০ মাইলে পৌঁছাতে পারে। লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় গত মঙ্গলবার। ৬ দিন পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আসেনি। দাবানলের শুরুর দিকে বাতাসের গতি ঘন্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত উঠছিল। শুক্রবার তা অনেকটা কমে আসে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ রোজ শনফেল্ড বলেন, বুধবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে ৪টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল আরও ১,০০০ একর এলাকা ছড়িয়েছে। আগেই এই দাবানলে পড়েছে ২২,০০০ একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেডস দাবানল মাত্র ১১% নিয়ন্ত্রণে আনা গেছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাটের ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলেসে। এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেন্স বলেছে, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংখ্যা বেড়েই চলেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২ জন ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করছিলেন। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৩০,০০০ টনের বেশি বোমা গোলাবারুদ ফেলেছে ইসরায়েল। এসব বোমা গোলাবারুদের বেশিরভাগই অবিস্ফোরিত রয়ে গেছে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ফেলা হাজার হাজার অবিস্ফোরিত বোমা গোলাবারুদ ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিমান বাহিনী প্রায় ৩০,০০০ টন বোমা ফেলেছে। ইসরায়েলি চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর গাজায় ফেলা হাজার হাজার বোমা বিস্ফোরিত হয়নি, যার মধ্যে কিছু ১ টন ওজনের বোমাও আছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র থেকে সরবরাহকৃত কিছু অস্ত্র ইসরায়েলে পৌঁছানোর পর কারিগরি ত্রুটির সম্মুখীন হয়। যুদ্ধের শুরুতে গাজায় ফেলা প্রায় ৪০% বোমা ছিল নিয়ন্ত্রণহীন বা ডাম্প বোমা। এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস অনুমান করেছিল, গাজায় প্রায় ৭৫০০ টন অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে রয়েছে। এগুলো পরিষ্কার করতে ১৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, হামাস যোদ্ধারা যারা হিজবুল্লাহ ও ইরানের কাছ থেকে অর্জিত দক্ষতা ব্যবহার করেছে বলে মনে করা হয়, তারা অবিস্ফোরিত ইসরায়েলি গোলাবারুদ পুনরায় ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করেছে। এগুলোর কিছু ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ব্যবহৃত হয়েছে। চ্যানেল 12 শুক্রবার রাতে অজ্ঞাতনামা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী তদন্ত করছে যে ফিলিস্তিনিরা অবিস্ফোরিত গোলাবারুদ ব্যবহার করে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করছে কিনা। এ ধরনের বোমার বিস্ফোরণে গত সপ্তাহে উত্তর গাজায় ৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে জানুয়ারির শেষ দিকে বৈঠকে বসবেন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরবে পশ্চিমা কয়েকটি দেশ ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের যৌথ একটি বৈঠকের পর এমন কথা জানানো হয়েছে। গত মাসে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের এই ধরনের প্রথম বৈঠক ছিল এটি। বৈঠকে উঠে এসেছে সিরিয়ার প্রসঙ্গও। সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি ওই বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাক, জর্ডান, লেবানন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী জন বাস, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির বিভাগের প্রধান কাজা কালাস বলেছেন, জানুয়ারির ২৭ তারিখে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে বিষয়টি তুলবেন তারা। সেখানে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আলোচনা হবে। সাংবাদিকদের তিনি বলেন, সিরিয়ায় একটি অংশগ্রহণমূলক সরকার দেখতে চায় ইউরোপ, যেখানে বর্ণবাদের কোনো ছায়া থাকবে না এবং নারীসহ কমিউনিটির সব গ্রুপের অধিকার রক্ষা করা হবে। জোটটি নিষেধাজ্ঞা ইস্যুতে যে কোনো দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি জানান।
রিয়াদে রবিবারের বৈঠকের পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। তিনি বলেন, আমরা সিরিয়ার উপর থেকে একতরফা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান জানাই, যাতে সিরিয়ার জনগণ তাদের উন্নয়ন ও পুনর্গঠন চালাতে পারে। বৈঠকের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে সৌদি সরকার সিরিয়ার পুনর্গঠন ও স্থিতিশীলতার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছে। এছাড়া গোলান উপত্যকায় ইসরায়েলি অনুপ্রবেশও উদ্বেগ প্রকাশ করেছে রিয়াদে। উত্তর কোরীয় সেনাদের কিম জং উনের কাছে ফিরিয়ে দিতে রাজি আছে কিয়েভ, তবে শর্ত হচ্ছে রাশিয়ায় আটক ইউক্রেনীয়দের মুক্তি নিশ্চিতের সহায়তা করতে হবে। রবিবার কথা বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, কিম জং উনের কাছে তার সেনাদের ফিরিয়ে দিতে আমরা তৈরি। বিনিময়ে রাশিয়ার হাতে বন্দী থাকা ইউক্রেনীয় সেনাদের মুক্তির বিষয়ে তার সহায়তা করতে হবে। শনিবার উত্তর কোরিয়ার 2 সেনাকে কুরস্ক থেকে আটক করার কথা জানিয়েছিলেন জেলেনস্কি। এই প্রথম পিয়ংইয়ংয়ের কোনো সেনাকে জীবিত অবস্থায় হেফাজতে নেওয়ার তথ্য নিশ্চিত করল কিয়েভ। জেলেনস্কি আরও বলেন, এবার আমরা 2 জন উত্তর কোরীয় সেনাকে আটক করতে পেরেছি। কোনো সন্দেহ নেই, সামনের দিনগুলোতে পিয়ংইয়ংয়ের আরও সেনা আমাদের হাতে বন্দী হবে। এটি কেবল সময়ের ব্যাপার। আটক সেনাদের জিজ্ঞাসাবাদের একটি ছোট ভিডিও এক্সে প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে এক ব্যক্তি হাতে তার অন্য ব্যক্তি চোয়ালে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বসে আছেন। তাদেরকে উত্তর কোরীয় সেনা হিসেবে দাবি করা হয় ওই ভিডিওতে। আটক হওয়া এক ব্যক্তি দূরভাষীর মাধ্যমে দাবি করেছেন তার কোনো ধারণা ছিল না যে তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তাকে সামরিক মহড়ায় যোগদানের কথা বলে পাঠানো হয়েছিল। গোলাগুলি শুরু হলে তিনি কিছু বুঝতে না পারে লুকিয়ে পড়েন। কয়েকদিনের পর তাকে ইউক্রেনীয় সেনারা খুঁজে পায়। অনিয়ম প্রমাণিত হলে টিউলিপ সিদ্দিককে দায়িত্ব ছাড়তে হতে পারে, এমন আভাস দিয়েছেন ব্রিটিশ সরকারের এক মন্ত্রী। বিজ্ঞানমন্ত্রী পিটার কাইল স্কাই নিউজকে তিনি বলেছেন, টিউলিপ যদি সরকারের নিয়ম ভাঙেন এবং সেটি প্রমাণিত হয় তাহলে তাকে দায়িত্ব ছাড়তে হবে। বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সাথে সম্পর্ক এবং হাসিনা ঘনিষ্ঠদের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে ব্রিটিশ সরকারের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এছাড়া বাংলাদেশ রাশিয়া পারমাণবিক চুক্তি থেকে সুবিধা নেওয়ার অভিযোগও আছে। পিটার কাইল স্কাই নিউজকে বলেন, প্রক্রিয়াটি চলমান রয়েছে। এর ফলাফল নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী ও তার সরকারকে ক্ষতিগ্রস্ত করবে। অতীতে আমরা যা দেখছি সবকিছুই তার বিপরীত। লেবার ও কনজারভেটিভ এমপিরা টিউলিপকে সরিয়ে দেওয়ার দাবি করছেন কিছুদিন ধরেই। আগের দিন পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা কেমি বেডনোজ প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন টিউলিপকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে। শ্যাডো চ্যান্সেলর মেল স্ট্রেডও একই ধরনের আহ্বান জানিয়েছেন, যার ফলে টিউলিপের উপর ক্রমশই চাপ বাড়ছে। টিউলিপ সিদ্দিক যতই আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক গোপন করতে চাইছেন, ততই যেন তা খুঁজে খুঁজে বের করছে ব্রিটিশ মিডিয়া। এবার টেলিগ্রাফ জানিয়েছে, 2019 বিশ্বকাপের সময় আওয়ামী লীগ এমপি কাজী নাবিল আহমেদের সাথে লর্ডস স্টেডিয়ামে 2টি ম্যাচ দেখতে গিয়েছিলেন টিউলিপ। কোনো অর্থ খরচ না করে আওয়ামী লীগ এমপির সৌজন্যে লর্ডসের একটি হসপিটালিটি বক্সে আসন পান তিনি। নাবিলের সাথে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ও বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছিলেন টিউলিপ। এদিকে সানডে টাইমস জানিয়েছে, লন্ডনের হ্যাম্পস্টিড এলাকায় টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন, সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। করস্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত এই কোম্পানির নাম পেড্রক ভেঞ্চার্স। এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের 2 জন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে। সেই ফ্ল্যাটটি টিউলিপের বোন আজমিনাকে উপহার দিয়েছিলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী, যার ঘনিষ্ঠতা ছিল হাসিনা সরকারের সাথে। স্থানীয় কয়েক ব্যক্তিকে হেনস্থার অভিযোগে ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের একটি অস্থায়ী ক্যাম্পে ভাঙচুরের পর সেটি জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গত শনিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যের কামজং জেলার কাসম খুল্লেন মহকুমার হংবে এলাকায় ঘটেছে এ ঘটনা। কামজং জেলাটি নাগা উপজাতি অধ্যুষিত। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার হংবে এলাকায় বাড়ি তৈরির জন্য কাঠ কেটে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন লোক। তাদের কাঠ বোঝাই গাড়িটি আটক করেন আসাম রাইফেলসের জওয়ানরা। এ খবর ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যে কয়েকশো মানুষ হংবে আসাম রাইফেলসের অস্থায়ী ক্যাম্পে হামলা চালায় এবং ভাঙচুর লুটপাট শেষে সেখানে আগুন ধরিয়ে দেয়। একের পর এক টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে আসাম রাইফেলসের সদস্যরা এক পর্যায়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হন।
হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এদিকে একই দিনে মণিপুরের কাংপোকপি জেলার গেলজাং মহকুমার একাংশে কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। তবে কোন ঘটনার প্রেক্ষিতে কারফিউ জারির সিদ্ধান্ত তা অবশ্য স্পষ্ট করা হয়নি। কেবল বলা হয়েছে, জীবন এবং সম্পত্তির নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, কাংপোকপির পাহাড়ি এলাকা থেকে নিরাপত্তা বাহিনীকে সরানোর দাবি তুলে আসছে কুকি জনজাতির মানুষেরা। বিভিন্ন জাতি ও জাতিগোষ্ঠী অধ্যুষিত রাজ্য মণিপুরে দাঙ্গা সংঘাতে শুরু 2023 সালের মে মাস থেকে। দীর্ঘ সময় রাজ্যের দুই বৃহত্তর জাতিগোষ্ঠী হিন্দু ধর্মাবলম্বী মেইতেই এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কুকিদের মধ্যে থাকলেও বর্তমানে অন্যান্য জাতিগোষ্ঠীও ছড়িয়ে পড়ছে এই দাঙ্গা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।